এবারে বাংলার নির্বাচনে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে 2021-এর তুলনায় বিজেপি কিন্তু অনেকটা নিজেদের আপডেট করে বা প্রচারের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছিল। তখন তুমি জানো 2021-এ যেখানে বঙ্গ দখলের 200 আসনের লক্ষ্যমাত্রায় ঝাঁপিয়েও বিজেপি 77-এ থেমে যায়, সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে বিষয়টি সামনে আনা হচ্ছে বাঙালি অস্মিতা, অর্থাৎ বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কোথাও যেন বিজেপি অন্ধকারে। আর স্বাভাবিকভাবে বিজেপির যে প্রচারের সবচেয়ে বড় স্লোগান ছিল জয় শ্রীরাম, কিন্তু এবারে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ কোথাও মা কালী মা দুর্গাকে স্মরণ করেছেন। ফলে সেইখান থেকেই একটা পরিষ্কার যে বিজেপি কোথাও যেন পরিকল্পনা করেই এগোচ্ছে। এবার আসি রাজ্যের নির্বাচন বর্তমান অবস্থা। দেখো 2011 থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার তা হচ্ছে জনমুখী প্রকল্প। প্রায় 100-এর বেশি জনমুখী প্রকল্প রয়েছে, তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 2021 সালে একটা মাস্টার স্ট্রোক হয়ে উঠেছিল, এবং 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেও সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, 1500 টাকা করে দেওয়া হয় সাধারণের জন্য, এবং SC ST 1700। ফলে এই যে মাস্টার স্ট্রোক, এবং পাশাপাশি যুবশ্রী রয়েছে, নানাবিধ কিন্তু কর্মসূচি রয়েছে, এবং ঠিক সেইখানে দেখে তৃণমূল কংগ্রেস কিন্তু এগুলোকে হাতিয়ার করে ঝাঁপিয়েছিল। উল্টো থেকে বিজেপির ম্যানিফেস্টোতেও কিন্তু প্রথম থেকে যদি দেখি 2021-এ পর যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা নানাবিধ ইস্যু কিন্তু বিজেপি নেতারা বলার চেষ্টা করছিলেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার প্রত্যেকের বক্তব্য একই ছিল যে ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু এবারে দাঁড়িয়ে সেই যে ভাতাটাকেই কিন্তু হাতিয়ার করলো বিজেপি। এবং দেখো লক্ষ্মীর ভাণ্ডারের কথা যদি বলি, সেখানে একটা কিন্তু বলা যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের যে পাইয়ে দেওয়ার যে রাজনীতি, যে একটা ভাতা পৌঁছে দেওয়ার, সেটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক বা বলতে পারে এর রূপকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার শুরুর পর গত 2024-এর পর যদি দেখি মহারাষ্ট্র, হরিয়ানা বা ঝাড়খণ্ড প্রত্যেকটা রাজ্যের নির্বাচন কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের হাতিয়ার কিন্তু হয়ে উঠেছে এই মহিলাদের কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি। ফলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু ছিল শাসক দলে। কিন্তু উল্টো দিকে যদি দেখি 2011 থেকে ক্ষমতায় 15 বছর দীর্ঘকাল সরকার, সেই সরকারের ভিতরে বেশ কিছু অ্যান্টি ইনকামেন্সি ছিল, অ্যান্টি ইনকামেন্সির পাশাপাশি নানাবিধ দুর্নীতির অভিযোগ ছিল। ফলে বাংলার মানুষ কিসের ওপর ভরসা করে ভোট দেবেন, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা ফলাফল সামনে আসছে তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো ব্যালটের কাউন্টিং যেখানে প্রায় শেষের দিকে, সেখানে কিন্তু বিজেপি কিছুটা হলেও এগিয়ে। পাশাপাশি তোমাকে বলা যেতে পারে যে দিন যত বাড়বে যে কোনো ক্ষেত্রে সমীকরণ কিন্তু বদলে যেতে পারে। তখন আবার বলবো, কারণ দেখো আমরা যদি দেখি বাংলার 1 নম্বর বিধানসভা কিন্তু তা হচ্ছে মেখলিগঞ্জ, পাশাপাশি উত্তরবঙ্গতে সেই উত্তরবঙ্গ কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ফলে সেইখান থেকে শুরুটা করলে বিজেপি যে প্রথম থেকে পাল্লা ভারী থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আগামী দিন বেলা যত গড়াবে তত কিন্তু এই ফলাফল চেঞ্জ হতে পারে, কিন্তু সব কিছু অপেক্ষা করছে যে শেষ রেজাল্ট কি হবে। একটা বিষয় যাবো তোমার কাছে। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন, তিনি বলছেন ভবানীপুরের ক্ষেত্রে তিনি এতটা আশাবাদী নন, কেননা কার্যত তিনি জানেন যে 5 থেকে 6 রাউন্ড শেষে তিনি একটু লিড করবেন, যদিও বা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় লিড করছেন, কখনো এগিয়ে কখনো পিছিয়ে থাকছেন। অন্যদিক থেকে আবার নন্দীগ্রামে যতটা তিনি আশা করেননি, প্রায় 3000-এর বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে। দেখো একেবারে খুব গুরুত্বপূর্ণ এবারের হাই ভোল্টেজ যদি দেখি বাংলার সেটিং মুখ্যমন্ত্রী প্রার্থী এবং তৎকালীন বিরোধী দলনেতার প্রার্থী, এই ইস্যু এই বিষয় কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে খুবই বিরল, কখনোই কিন্তু দেখা যায়নি। ফলে এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেশের একটা কিন্তু প্রত্যেকের নজর কিন্তু রয়েছে ভবানীপুরে, যেখানে সেটিং মুখ্যমন্ত্রী প্রার্থী এবং বিরোধী দলনেতা। ফলে ফল কী হবে? দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বেড়ে ওঠা বা তার রাজনীতি যদি দেখি 1984 সালের যে লোকসভা নির্বাচন, যেখানে যাদবপুর থেকে লোকসভা জিতে সাংসদ হলে প্রথমবারের মতো, পরবর্তী তার কিন্তু স্থান কিন্তু হয় এই ভবানী, অর্থাৎ নিজের গড় ভবানীপুরে। এবং তারপরে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রায় 7 বার জিতে সাংসদ হয়েছেন। এবং যে কয়েকবার, বিশেষ করে 2011-তে প্রথমবার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় দখল করে, এই ভবানীপুর থেকেই কিন্তু উপনির্বাচন জিতে বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েছিলেন। ফলে ভবানীপুর গড় কিন্তু তার বেড়ে ওঠা সমস্ত কিছু কিন্তু এই ভবানীপুরে কেন্দ্র করে। ফলে সেইখানে তার সঙ্গে কিন্তু আবেগও কিন্তু জড়িয়েছে। ফলে সেই ভবানীপুরে বিজেপি যখন প্রার্থী করলো শুভেন্দু অধিকারী, ফলে মনে করা যায় চলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কিন্তু পাশাপাশি তোমাকে এটা বলে রাখতে হবে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার গড় বেড়ে ওঠা বা তার রাজনীতির প্রত্যেকটা ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, প্রত্যেক মানুষের সঙ্গে তার একটা কিন্তু যোগ রয়েছে। ফলে বিজেপির ক্ষেত্রে কিন্তু অনেকটা কঠিন, এবং বিজেপি এই কৌশলটা নিল করে। প্রথমত 2014 সালের লোকসভা নির্বাচন যদি দেখি, সেখানে তথাগত রায় কিন্তু এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে অল্প কিছু ভোটে লিড পেয়েছিলেন। ফলে সেখান থেকে বিজেপির আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু তারপর দেখো 2019 পেরিয়েছে, 2024, এই ভবানীপুরে কিন্তু লিড কিন্তু তৃণমূল কংগ্রেসই পেয়েছে। এবং বিগত দিনে বিধানসভা কেন্দ্র নির্বাচনগুলোতে তৃণমূলের জয় জয়কার। এবং গত 2021-এর যে উপনির্বাচন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 58,000 ভোটে জিতেছিলেন এই ভবানীপুর থেকে। ফলে বিজেপির কাছে একটা কিন্তু কঠিন সিট
এই ভবানীপুর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন, বিশেষ করে এসআইআর হয়েছে, এসআইআরের ফলে প্রায় 44,000 নাম কিন্তু বাদ গেছে এই ভবানীপুর থেকে। ফলে সেখান থেকেই বিজেপি কোথাও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছিল যে শুভেন্দু অধিকারীর মতো একজন হাই ভোল্টেজ প্রার্থী যদি হয়, যিনি বারবার প্রত্যেকটা সভায় প্রত্যেক সমাজে বক্তব্য রাখছেন যে 1956 ভোটে তিনি নন্দীগ্রামে হারিয়েছেন, আবার ভবানীপুরে। ফলে সেইখান থেকে তিনি তার রণকৌশল স্থির করতে থাকেন এবং বারবার বিভিন্ন পার্টি অফিস খোলা, প্রথম থেকে তিনি কিন্তু তার বক্তব্য এটাই ছিল। আরো একটি আপডেট আসছে দক্ষিণে, অর্থাৎ আসানসোল দক্ষিণে 6,000 বেশি ভোটে এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল। 6,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বাংলার বিরোধী রাজনীতির মুখ যদি বলা হয়, শুভেন্দু অধিকারী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি বিজেপির বিধায়কদের মধ্যে শঙ্কর ঘোষ রয়েছেন অগ্নিমিত্র পাল। এরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শাসক দলকে বিড়ম্বনা ফেলে তাদের নানান বক্তব্য বা আন্দোলনের কৌশল নিয়ে। ফলে অগ্নিমিত্র পাল কিন্তু একজন পরিচিত মুখ এবং তিনি যে আসানসোল দক্ষিণ 2021 সালে খুব অল্প মার্জিনে সায়নী ঘোষকে হারালেও এবারে কিন্তু সেই লিডটা কিন্তু পাচ্ছে। এখন দেখো গণনা সবাই শুরু হয়েছে, বেলা যত বাড়বে যে কোনো সময় কিন্তু গণনা চেঞ্জ হয়ে যেতে পারে। ফলে আমাদের অপেক্ষা করতে হবে শেষ মুহূর্তে কী দাঁড়ায়। কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দল যদি এগিয়েও থাকে সেটা কিন্তু খুব অল্প সামান্য ভোটে। ফলে বেলা যত গড়াবে তত কিন্তু তাদের ব্যবধানটা বাড়বে। তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে আগামী 5 বছর 2026 থেকে 2031-এ বাংলার মসনদে থাকতে চলেছেন কারা। তখন বিজেপি বাংলা দখলে এতটাই মরিয়া, তুমি জানো যে বিজেপি যাকে আদর্শ মনে করে রাজনীতি করে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মগত এই বাংলায়। ফলে কোথাও যে বিজেপির যে বিজয় যে বৃত্ত, সেই বৃত্ত অসম্পূর্ণ থেকে যায় বাংলা দখল করতে না পারে। আর ঠিক সেইখানে বাংলা দখলে কিন্তু ঝাঁপিয়েছে, তার সমস্ত কৌশল কিন্তু বিজেপি এই বাংলায় প্রয়োগ করেছে। ফলে ফলাফলকে তার সময় বলবে। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা জানি তিনি মানুষের পালসটা খুব ভালো বোঝেন এবং দেখো দেশের রাজনীতির এই মুহূর্তে যদি বলি বিরোধী রাজনীতিবিদ হিসেবে কিন্তু প্রথম সারিতে থাকবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তার এই যে বিশেষ করে ভোট গণনার দ্বিতীয় দফার ভোটের পর যে এক্সিট পোলগুলো সামনে এসেছিল সেখানে দাঁড়িয়ে বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছিল। ফলে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বা যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদের মনোবল কিন্তু হারিয়ে ফেলেছিলেন। সেইখানে তার যে বক্তব্য যে তৃণমূল কংগ্রেস ফিরছে, 200-এর বেশি আসন নিয়ে ফিরছে এবং যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এবং নেতাকর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা বলে, অর্থাৎ দলের নেতাদের কিন্তু তিনি উজ্জীবিত করতে পেরেছিলেন। ফলে এবং গতকাল আমরা দেখেছি তার যে ভার্চুয়াল বৈঠক, সেই বৈঠক থেকে ঠিক এই বার্তাই দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে হাড্ডাহাড্ডি লড়াই দেবে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রেসিডিয়াস ফাইটে চলছে। আমি একটু উত্তরবঙ্গে একটু আসি সত্যজিৎ, কেননা কালিম্পংয়ে এই মুহূর্তে একটিমাত্র সিট, সেখান থেকে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে উত্তরবঙ্গের বালুরঘাটে যদি নজর রাখি, বালুরঘাটের ক্ষেত্রে কার্যত অশোক লাহিড়িকে এবার টিকিট দেওয়া হয়নি। অত্যন্ত প্রবীণ একজন নেতা, অর্থনীতিবিদ, তাকে এবার কেন্দ্র সরকার দায়িত্বে পাঠিয়েছে। সেই তুলনায় নতুন একজন মুখ, তাকে কিন্তু টিকিট দিয়ে তিনি কিন্তু এবার বলা যায় 4,000 বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এই মুহূর্তে, যা ট্রেন্ড বলছে। একেবারেই তাই। 2021 সালে বিজেপি তাদের এই বঙ্গ দখল নিশ্চিত একেবারে ধরে নিয়েই অশোক লাহিড়িকে অর্থমন্ত্রী করাবে এই ভাবনাতে কিন্তু তাকে প্রার্থী করা হয়েছিল বালুরঘাট বিধানসভা কেন্দ্রে। ফলে তিনি কিন্তু একজন রাজনীতিবিদ না, একজন বিজ্ঞ অর্থনীতিবিদ এবং আমরা জানি ফিকির একসময় কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেই অশোক লাহিড়িকে কিন্তু 2021-এর প্রার্থী হয়েছে এবং এবারে কিন্তু পরিস্থিতি পুরোপুরি আলাদা। বিজেপি কিন্তু অশোক লাহিড়িকে প্রার্থী হল, অর্থাৎ কোথাও যে এবার বিজেপি কোথাও কিছুটা দোটানা হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ 2021-এর তার আগে যে 19-এর লোকসভা নির্বাচন, যেখানে বিজেপি 18 জন সাংসদ জিতেছিল, প্রায় 122টি আসনের লিড ছিল। ফলে বিজেপি কিন্তু আশাবাদী ছিল তারা ক্ষমতায় ফিরছেনি, আর সেইখানে স্লোগান দেওয়া হয়েছিল আপকি বার 200 বার। কিন্তু 2024-এ বিজেপি কিন্তু 92টা আসনে এগিয়েছিল। ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও তারা হয়তো খুব একটা আশাবাদী হয়তো ছিলেন না, তারা হয়তো চ্যালেঞ্জটা নিয়েছিলেন, মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন। কিন্তু তারা কোথাও যেন একটা আশঙ্কা ছিল হয়তো বিজেপি ক্ষমতা নাও দখল করতে, সেই কারণে হয়তো অশোক লাহিড়িকে টিকিট দেওয়া হয়নি। পরিবর্তে তাকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার পরিবর্তে দেখো বালুরঘাট যদি বলি, সুকান্ত মজুমদার তিনি এই বালুরঘাটের সাংসদ, তিনি কেন্দ্রীয় মন্ত্রী। ফলে তার মতো একজন বিজেপির প্রথম সারির মুখ যখন বালুরঘাট থেকে উঠে আসে, ফলে সেখানে বিজেপির সংগঠনের যে অনেকটা মজবুত হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেখান থেকে তিনি যে লিড পাবেন তা বলার অপেক্ষা রাখে না, সেই কারণেই বিজেপির লিডটা হয়েছে। এবং উত্তরবঙ্গে দেখো, উত্তরবঙ্গে বিজেপির একটা গড় আমরা জানি প্রায় 54টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 2021-এও 31টি আসনে বিজেপি জয় পেয়েছিল। 2024-এ এসে কিন্তু ঠিক নিজের গড় কিন্তু অব্যাহত রাখে, যদিও কোচবিহার লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়। কিন্তু এবারে দাঁড়িয়ে সেই উত্তরবঙ্গ কিন্তু ঠিক একই ছবি সামনে আসছে, যেখানে বিজেপি কিছুটা হলেও আরও একটু ভালো ফল করছে। এখন দেখা যাক বেলা যত ঘুরাবে ফলাফল অনেক আপডেট উঠে আসছে এই মুহূর্তে। ঝাড়গ্রাম 4টির মধ্যে 4টিতে এগিয়ে রয়েছে বিজেপি এই মুহূর্তে। ঝাড়গ্রামে 4টি আসনের মধ্যে 4টিতে এগিয়ে রয়েছে বিজেপি। নানুর, লাভপুর,
বীরভূম এই সমস্ত এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি, যেটা একসময় অনুব্রতর গড়, তৃণমূলের গড় হিসেবে পরিচিত। সেখানে যা প্রথম, যেহেতু এখনো পর্যন্ত প্রথম রাউন্ড সবে মাত্র শুরু, এখনো বহু সময় বাকি রয়েছে। অন্যদিক থেকে আবার নজর যদি আমরা রাখি, যেমনটা আমি দেখাচ্ছিলাম মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও আবার পিছিয়ে রয়েছেন। যদি আমরা দেখি বীরভূমের ক্ষেত্রে অনুব্রত মণ্ডল দুর্দণ্ড প্রতাপ নেতা, জেলা বীরভূমের তৃণমূলের সভাপতি ছিলেন। তিনি কিন্তু প্রত্যেকটা বিধানসভা কিন্তু নিজের হাতের তালুর মতো চিনতেন। কিন্তু এবারের ডেটে দাঁড়িয়ে, বিশেষ তার জেল যাত্রার পর আমরা দেখি তাকে কিন্তু জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, পরিবর্তে তাকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। ফলে তিনি কিন্তু এবার খুব একটা সেভাবে প্রচার করেন। এমনকি ভোটের দিনও যে বীরভূম জেলা পুরো দাপিয়ে বেড়ান অনুব্রত মণ্ডল, তিনি কিন্তু নিজের পার্টি অফিসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন, অর্থাৎ ভোটদানের পর পার্টি ভোট হয়েছে। এবং তিনি পরবর্তী তিনি বক্তব্যে বলেছেন যে তিনি এখন কোর কমিটির আহ্বায়ক, জেলা সভাপতি নন। ফলে তিনি কিন্তু কোথাও যেন আলগা করেছেন, আর যার ফলে কি বিজেপি ভালো ফল করছে তা কিন্তু সবাই বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যে একটা ফ্যাক্টর, তা কিন্তু এই ফলাফলে পরিষ্কার আছে। আর একটু তুমি মন্তেশ্বরের কথা বললে, দেখো তুমি মন্তেশ্বরের কথা বলে, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে জিতে কিন্তু বিধায়ক হয়েছিলেন। এবং একেবারে প্রথম রাউন্ড শেষে দিনহাটা পিছিয়ে তৃণমূল সতীশ সঙ্গে থাকো, তোমার কাছে আবারও যোগাযোগ করার চেষ্টা করো। সতীশ, কন্টিনিউ করো যদি পড়ে থাকো। বীরভূমের একটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেহেতু সেখান থেকেই কার্যত উঠে আসছে বীরভূম, নানুর, লাভপুর, সেখান থেকে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। যেমনটা বললো সত্যি যে আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, কার্যত বীরভূমে একটা ফ্যাক্টর কিন্তু অনুব্রত মণ্ডল। সেখানে তার জেলে যাওয়া, জেল থেকে ফিরে আসা একটা যদি প্রভাব পড়লেও ফেলতে পারে। যদিও বা এখনও পর্যন্ত প্রথম রাউন্ড শেষ হচ্ছে, ধীরে ধীরে এই রাউন্ড এগোচ্ছে। এবং ঠিক 11টা থেকে 12টার পর একটা পরিসংখ্যান আপনারা পেতে শুরু করবেন যে কোন পথে এগোচ্ছে রাজ্য, কোন পথে এগোচ্ছে বাংলা।